আচ্ছা, এই যে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র, মানে ফুল টাইম মুখপাত্র, পার্ট টাইম সাংবাদিক, তারপর মফিয়া নন্দী, এই দুজনের প্রতি তোমার এত ভালোবাসা কেন? না, আমার ওদের প্রতি ব্যক্তিগতভাবে আমি ওনাদের চিনি না, মানে চিনতাম না, ওনারাও আমাকে চিনতো না। আমার ওনাদের কিছু কাজ মনে হয়েছে খারাপ লেগেছে, তাই কথা বলেছে। আবার আবার আহ, ধরুন, এই যে কুণাল ঘোষ যেভাবে রেপ বা আরজি করের মতো ইস্যুগুলোকে এসে জাস্টিফাই করেছে টিভির সামনে বসে, যখন তৃণমূলের কোনো নেতা সামনে এসে মুখ খুলেনি, যখন দলকে জাস্টিফাই করেনি, কারণ জানে দল একটা বড় ভুল করে ফেলেছে বা একটা ফেঁসে গেছে, একটা ফাঁকে পড়ে গেছে, তখন যাই বলুন এই কুণাল ঘোষ কিন্তু টিভির সামনে বসে কিন্তু দলকে প্রতিনিয়ত এসে জাস্টিফাই করে গেছে। তো সেইগুলো শুনলে তো কোথাও না কোথাও উত্তর দেওয়ার মনে হয় একটা দায়বদ্ধতা আমাদের ছিল, প্রয়োজন ছিল, বা রাগ হতো। সেইখান থেকে কুণাল ঘোষকে নিয়ে ভিডিও করা, মানে ভিডিও করা বলতে দু একবার ভিডিও করেছিলাম, একবার একটা প্যারোডি করেছিলাম। এবার আশ্চর্যজনক ভাবে ওনার বিষয় যখন আমি প্যারোডি করেছিলাম, উনি কিন্তু কোনো কিছু রাগারাগি করেননি, কোনো কিছু টু রিয়াক্ট শব্দ করে? করেনি, কোনো টু শব্দ করেনি। কিন্তু প্রবলেম হয়েছে, আমি যখন নচিকেতা যখন মহানায়ক উপাধি পেল মমতা হুম। বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, যখন নচিকেতাকে নিয়ে একটা প্যারোডি করলাম, তখন দেখি কুণাল ঘোষ উনি একটা জায়গায় বসে শুরু করে দিয়েছেন আমাকে নিয়ে খিস্তি খাউর যা হয়, মানে একদম হুম। মানে ওর নোংরা ভাষায়। ভাষায়। ওর ভাষাটা একটু মানে খুব 4 অক্ষর 5 অক্ষর হুম। গালিগালাজ। এই একজন মুখপাত্রের, একজন সাংবাদিক যাকে আপনি বলছেন যে পার্ট টাইম সাংবাদিক, ফুল টাইম একজন দলের মুখপাত্র, তার মুখ থেকে এই ভাষা যদি আমরা এক্সপেক্ট করি, তাহলে আগামী জেনারেশন যারা রাজনীতিতে আসতে চায়, বা দেবাংশুর মতো ছেলেরা যারা তাদের দলে আছে, তারা কি শিখবে, তারা ভবিষ্যতে গিয়ে কি করবে? সেদিন দেখলাম কোনো একটা মহিলা যার মিম একটা বানিয়েছিল হুম। কুণাল ঘোষকে নিয়ে, মিমটা পছন্দ হয়নি বলে ওনাকে জিজ্ঞেস করছে ওনার রেট কত। রেট কত? মানে এই যদি ভাষা হয়, মানে ওনার তো তাও রেট আছে, আমি তো বলবো কুণাল ঘোষের তো ফ্রিতেই মানে লোকে আহ, মারে, মানে ওই যে কিস্তি খাবার মারে। যাই হোক, এইটা যদি এখন ভাষা হয়, তো আগামী ভবিষ্যৎ মানে আমাদেরকে মুখে এগুলো আনতে হচ্ছে, কারণ এই কুণাল ঘোষের কাউন্টার করতে গেলে এগুলো বলতে হচ্ছে। যাই হোক, আর মৌপিয়া নন্দীর কথা বলছিলেন উনি, দেখুন, উনি একটা নিজের চ্যানেলে বসে, কলকাতা টিভি যে চ্যানেল আছে সেখানে বসে এমন একটা মেয়েকে নিয়ে এসেছিলেন যিনি টাকা দিয়ে চাকরি পেয়েছে, এবং তাকে জাস্টিফাই করে মৌপিয়া নন্দী তার চ্যানেলে বসে ঘন্টার পর ঘন্টা তাকে কথা বলিয়ে কথা গেছে। বলার সুযোগ এবং দিয়েছে। জাস্ট সেটা নিয়ে আমি বলেছিলাম বলে ওনাদের রাগ স্বাভাবিক, মানে ওনারা রাগ করছেন বা ওনারা আমাদেরকে সহ্য করতে পারছেন না, পারছেন। তাতেই মনে হয় যে আমরা ঠিক লাইনে যাচ্ছি। ভাবুন না, এই যে একবার একটা দোকানে আমি, আমার বন্ধু বাড়িতে এসেছিল বলে হুম। আমাকে হুম। একটা ওয়াইন কিনতে যেতে ওয়াইন। হয়েছিল, তো সেটা নিয়ে যদি কেউ পেপারে ছাপায়, কেউ যদি প্রেস কনফারেন্স করে ওই বিষয়ে তুলে আনে, তো মনে হয় হ্যাঁ কোনো না কোথাও আমাকে তো ইম্পর্টেন্স দিচ্ছে, প্লাস ঠিক আছে ওগুলোকে জাস্টিফাই ভাবে করতে হয় যখন করবো, আর আর কোনো বিষয় নেই, মানে এবার ব্যক্তিগত কোনো রাগ নেই ওনাদের। এবার তোমাকে শেষ কোশ্চেন করবো, একদম পলিটিক্যালি। তুমি বাম সমর্থক হিসাবে তোমার বলো, শতরূপ বলো, দীপশিতা, সৃজন, বা বয়স্ক লিডারদের মধ্যে মোহাম্মদ সেলিম, তারপর তন্ময় ভট্টাচার্য, এদেরকে যেভাবে মানে পুরো ইউটিউব বলো, ফেসবুক বলো, টিভি বলো, সবসময় ছেয়ে থাকে, অথচ ভোটের প্রতিফলনে শতরূপ তো হ্যাট্রিক করে গেল, তো ভোটের সেই প্রতিফলনটা কেন দেখতে পাই না ব্যালট বক্সে? তোমার কি মনে হয় এটা নিয়ে? মানুষকে না আরো কাছে গিয়ে হয়তো বোঝানোর দরকার আছে। এখন যে একটা পরিস্থিতি আপনি দেখুন না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে দেখুন ভাতা। ভাতা দিচ্ছে, বা হুম। ওই যুবসাথী। যুবসাথী। এখন এটাকে কাউন্টার করার মতো বামেদের কাছে কিছু অল্টারনেটিভ নেই। যার জন্য দেখুন, অবশ্যই। যে বিজেপির ছেলেটা বা যে বাম ছেলেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো পছন্দ করতো না, সে 1500 টাকাটা পাওয়ার পরে একবার তার মাথায় ক্লিক করছে আমি কি তাহলে একবার ভোট দেবো, তাহলে আমি যে 40 বছর অব্দি 1500 টাকা পাবো, তাহলে কি একবার ভোট দেবো। এর অল্টারনেটিভটা বামেদের হাতে এখন আসছে না, বা এই যে সাম্প্রদায়িকতা হঠাৎ করে যে পশ্চিমবঙ্গে বেড়ে গেল, হুম। এর অল্টারনেটিভ কি বলতে হবে বামেরা এখনো হয়তো ঠিক সেই করে। জায়গায় ঠিক করতে পারছে না। ওরা ওদের ওই পুরোনো ভাষায় হয়তো আটকে আছে, কিন্তু নতুন নতুন সব সাম্প্রদায়িক শক্তিরা উঠে আসছে, বামেরা সেই অল্টারনেটিভটা কাউন্টার করার মতো জায়গা পাচ্ছে না। তবে খুবই ভালো হতো, আপনি ভাবুন তো, আজকে বিজেপির মনে হয় 77টা জিতেছিল তো হুম। 2021 সালে, এখন নেমে হয়তো 65 হয়েছে। 65। আমি বলছি এই 65 জন ছেড়ে ভোট আস্তে ছেড়ে আস্তে দিন, আরো কমে যাবে। আরো কমে যাবে। আমি বলছি 65 ছেড়ে দিন, আমি বলছি আমাদের বামেদের যদি 6 জন এইরকম ইয়াং ছেলেমেয়েরা যেত, হুম। হয়তো রাজ্যের একটা দশা পরিবর্তন হয়ে যেত, বিধানসভায় হয়তো গিয়ে আমরা কিছু প্রোডাক্টিভ কিছু পেতাম। এখন গিয়ে কে মন্দিরের দিকে মাথা করে শুয়ে, কে ভালো আহ, হনুমান চালিসা পড়তে পারে, এইটা হচ্ছে বিধানসভা, এগুলো বিষয়। হুমায়ুন খুব ভালো ছেলে না হুমায়ুন খারাপ ছেলে, সন্দেশখালীতে আহ, কে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, মানে সেই শেখ শাহজাহান ভালো না খারাপ, খারাপ। এই সব ইস্যুগুলো হচ্ছে বিধানসভা ইস্যু। আমি বলছি ধরুন আজকে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর, এরা যদি আমাদের বামেদের প্রতিনিধি হয়ে বা মানুষের হুম। প্রতিনিধি হয়ে যদি বিধানসভায় একবার পা রাখতে পারতো, আমি বলছি বিরোধী শক্তি
যে কাজটা 65 জন মিলে এরা বিজেপিটা করতে পারছে না, এরা হয়তো 6 জন মিলে করে ছজনই দিচ্ছে। সেটা মানুষকে হয়তো ভাবতে হবে জায়গাটা। আবার বামেদের আরেকটা বড় ভুল হচ্ছে, ভুল ঠিক বলবো না, ওরা ওটাকে নিয়ে ভাবতে পারে, সেটা হচ্ছে এই যে প্রার্থী এখনো ওদের ঠিক করা হয়নি। আমি বলছি ওটা যদি 6 মাস আগে হতো এবং 6 মাস বা 1 বছর আগে ওরা ওইখানে পড়ে থেকে কাজ পড়ে থেকে। করতো, তাহলে হয়তো অনেকটা এফেক্টিভ আরো জিনিসটা হতে পারতো। সেই জায়গা থেকে কেন এত দেরি করে ভোটের মুখে মুখে একদম প্রার্থী ঘোষণা করা হচ্ছে, মানুষ কখন তার সাথে কানেক্ট করবে? দেখুন, তৃণমূলের নেতারা চুরি করুক দুর্নীতি করুক, ওরা কিন্তু ওই পাড়ায় পড়ে থেকে পড়ে থেকে ওখানে চুরিও করছে, দুর্নীতিও করছে, হয়তো 100 টাকা পেলে 90 টাকা নিজের পকেটে রেখে 10 টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু দিচ্ছে। সারা বছর ওখানে পড়ে থাকছে। মানুষের টুকটাক বিপদ আপদ কিন্তু ওগুলো শুনে, এমন নয়। দেখুন, এখন দেখবেন পাড়ায় পাড়ায় খেলা মেলা এই করে যে মানুষের সাথে সংযোগ, সেটা ভুল কারণে হোক, ভুল কারণে হলেও হয়তো হাজার হাজার কোটি কোটি টাকা ওড়াচ্ছে, কিন্তু মানুষের সাথে সংযোগটা হয়ে যাচ্ছে ওই খেলা মেলা। দুদিন অন্তর করে খেলা মেলা, মাইক পাড়ায় মাইক চলছে, গম গম করছে পাড়া, মানে ছেলেমেয়েরা চাকরি পাক না পাক এইগুলো কিন্তু চলছে, কমিউনিকেশনটা করে যাচ্ছে। এইখানে বামেরা পিছিয়ে পড়ছে। এরা যদি 1 বছর আগে, আমি বলছি, যদি একটা প্রার্থী ঘোষণা ওইখানে করে দিত, বা ঘোষণা না করলেও যদি নিজেদের মধ্যে ঠিক করে একটা প্রার্থীকে ওইখানে 1 বছর ধরে ফেলে রাখতো যে তুমি কাজ করো ওখানে, জনসংযোগ করো, জনসংযোগ। তাহলে হয়তো আরেকটু এফেক্টিভ জিনিসটা হতে পারতো।